ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 9। কোষে দেখি 9-এ আজকে আমি তোমাদের করাবো, দেখো, 1 নম্বর, তারপরে 2, 3, 4 নম্বর। এই 4টি অঙ্ক প্রত্যেকটা আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, এখানে কি আছে। এখানে আছে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। ঠিক আছে। তো আমরা করছি, দেখো, 96 পৃষ্ঠা এবং 97 পৃষ্ঠার অঙ্ক। তো প্রথমেই দেখো, আমরা কোষে দেখি 9-এ 1 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে লিখি। দেখো, সমদ্বিবাহু মানে কি? সমদ্বিবাহু মানে সমদ্বি মানে দুই, বাহু মানে হাত। যে ত্রিভুজগুলো, দেখো আমি এখানটায় বোঝানোর চেষ্টা করছি, যে ত্রিভুজগুলো দুটো বাহু, যে ত্রিভুজের দুটি বাহু সমান, ধরো এই ত্রিভুজের এইটা আর এই বাহুটা সমান, বুঝতে পেরেছো? তাহলে এই ত্রিভুজটাকে কি বাহু বলবো? সমদ্বিবাহু। দেখো, সমদ্বিবাহু, তাই না? সম মানে হচ্ছে সমান, আর দ্বি মানে হচ্ছে দুই, বাহু মানে কি? বাহু মানে আমরা বাহু বা হাত বলতে পারি। তাহলে সমান দুই বাহু, সেই ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলছি। ঠিক আছে। এখন এই তিনটে ত্রিভুজের ছবি এখানে দেয়া রয়েছে। বলছে না মেপে, ভালো করে খেয়াল করো, না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে সেটা আমাদের লিখতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সেকেন্ড এবং থার্ড সামেটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শর্ট কোশ্চেন হিসাবে প্রয়োগ ভিত্তিক প্রশ্ন কিন্তু তোমাদের এগুলো থাকতে পারে। ওকে। তো এখানে 1 নম্বর দাগের যে তিনটি প্রশ্ন এখানে দেয়া রয়েছে, তিনটি দেখো আমি এখানে পরপর ছবিগুলো এঁকে নিয়েছি, বুঝতে পেরেছো? এবারে আমি অঙ্কগুলো করব। দেখো, এখানে 1 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। প্রথমে যে চিত্রটা তোমাদের বইতে দেয়া ছিল সেটাই কিন্তু আমি এখানে এঁকেছি। ঠিক আছে। এখানে দেখো ভালো করে, ছবিটা হচ্ছে এবিসি। এখানে ত্রিভুজের এই 70 ডিগ্রি, দেখো এ কোণের মান কত? 70 ডিগ্রি। আবার সি কোণের মান দেখো কত? 70 ডিগ্রি, তাই না? তাহলে এই ত্রিভুজের দুটি কোণের মান দেখতে পাচ্ছি একই, তাই না? তো দেখো, আমরা এইটা বোঝার আগে একটুখানি আমাদের উপপাদ্য কিন্তু বুঝে নিতে হবে। উপপাদ্য 5, 4, উপপাদ্য 4 এবং উপপাদ্য 6, এই দুটো অনুযায়ী কিন্তু এই অঙ্কগুলো রয়েছে। দেখো, উপপাদ্য 6 কি বলছে? বলছে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ কি বলছে? বলছে, দেখো, একটি ত্রিভুজের, যদি একটা ত্রিভুজ তার দুটি কোণ সমান হয়, ধরো এই কোণটা আর এই কোণটা সমান, বুঝতে পেরেছো? ধরো এটা 70 আর এটাও হচ্ছে 70, তাহলে দুটি কোণের পরিমাপ যদি সমান হয়, তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। বিপরীত বাহু মানে কি? এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এইটা, আর এই কোণটার বিপরীত বাহু কোনটা? এইটা। বুঝতে পেরেছো? তাহলে দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে। তাহলে এই যে আমরা বুঝলাম, সেই অনুযায়ী কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারবো খুব সহজেই। দেখো, খেয়াল করো যে এবিসি ত্রিভুজের দুটি কোণ সমান, তাই না? তাহলে তাদের বিপরীত বাহু দুটো কি হবে? সমান হবে। ভালো করে খেয়াল করো, এই যে সি কোণ 70 ডিগ্রি, এ কোণ 70 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর মধ্যে কি আছে? দেখো, কোণ কোণ এ সি বি, কোণ এ সি বি সমান কোণ এ কোণ, অর্থাৎ কোণ বি এ সি। দেখো, বি এ সি, এই দুটো কোণ সমান। প্রত্যেক কোণের মান কত করে বলো তো? 70 ডিগ্রি। তাহলে দুটো কোণ সমান দেখিয়ে আমরা 70 ডিগ্রি দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছো? যেহেতু দুটো কোণ সমান, আমরা উপপাদ্য 6-এ দেখলাম যে দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটো সমান হবে। তাহলে দেখো, এই যে সি কোণ, তার বিপরীত বাহু মানে কোনটা? এই কোণটা। এবং এ কোণ, তার বিপরীত বাহু মানে কোনটা? এই কোণটা। এই বাহু সমান এইটা, বিসি। বুঝতে পেরেছো? তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবং এ কোণের বিপরীত বাহু কি? বিসি। তাহলে আমরা বলতে পারি, অতএব কোন বাহুটা সমান? দেখো, এবি সমান কি? বিসি।
বুঝতে পেরেছো? এটা আমরা উপপাদ্য 6-এ কিন্তু দেখেছি, তাই না? তাহলে এইটুকু লিখলেই কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের জন্য। ঠিক আছে, এবারে চলো এই 1 নম্বরের দ্বিতীয় যে ছবিটা, তাহলে এইটা ছিল কি প্রথম ছবি। এবারে দ্বিতীয় ছবি দেখো, ভালো করে খেয়াল করো যে ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর। পি কিউ আর এ দুটি কোণের মান কিন্তু দেওয়া রয়েছে, একটা কোণ 45 ডিগ্রি আর একটাও 45 ডিগ্রি, দুটো কোণের মান সমান। তাহলে এই মাত্র আমরা করলাম কি, দুটো কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহু সমান হবে। তাহলে এই যে আর কোণের বিপরীত বাহু মানে এইটা, এবং পি কোণের বিপরীত বাহু মানে কোনটা, এই যে কিউ আর। তাহলে পি কিউ আর কিউ আর কিন্তু সমান দুটি বাহু এখানে, বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখবো কিভাবে, দেখো প্রথমটা আমরা লিখেছি, তাহলে এখানটায় লেখা ভালো ছিল যে প্রথম চিত্রানুযায়ী, চিত্রানুযায়ী, ঠিক আছে। এটা দ্বিতীয়, তাহলে আমরা এখানটায় কি লিখবো, দ্বিতীয় চিত্রানুযায়ী, চিত্রানুযায়ী, চিত্রানুযায়ী মানে কি চিত্র অনুযায়ী, ঠিক আছে। তাহলে দ্বিতীয় চিত্রানুযায়ী কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে, দেখো আমরা না মেপে কিন্তু বলছি কোন বাহু দুটো সমান, তাই না? সেটাই আমাদের কিন্তু বইতে বলেছিল। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে কি আছে, কোন দুটো কোণ সমান, দেখো কোণ কিউ পি আর, অর্থাৎ এই পি কোণটা, কোণ কিউ পি আর সমান, এই আর কোণটা সমান দেখাবো, অর্থাৎ কোণ পি আর কিউ। তাহলে পি আর কিউ এই দুটো কোণের মান কত করে, মান হচ্ছে 45 ডিগ্রি করে। তাহলে দুটো কোণ যেহেতু সমান, তাদের বিপরীত বাহু দুটো সমান হবে। বিপরীত বাহু দুটো কি কি পেলাম, একটা পি আর, এই আর কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ, এবং পি কোণের বিপরীত বাহু হচ্ছে কিউ আর। তাহলে আমরা লিখতে পারি অতএব পি কিউ সমান কিউ আর, ঠিক আছে। এটা কিন্তু আমাদের দ্বিতীয় অঙ্কটা হয়ে গেল। এইবারে তৃতীয় যে ছবিটা, এখানে খেয়াল করো তৃতীয় ছবি, তাহলে আমরা লিখি তৃতীয় চিত্রানুযায়ী, তৃতীয় চিত্রানুযায়ী, ঠিক আছে। তৃতীয় চিত্রানুযায়ী কি ত্রিভুজ আছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর মধ্যে কি পাচ্ছি দেখো তো, দেখো এখানে তিনটে কোণের মানই দেওয়া রয়েছে, কিন্তু কোন দুটো কোণ সমান, দেখো এই যে এক্স কোণের মান 35 ডিগ্রি এবং জেড কোণের মান কিন্তু 35 ডিগ্রি, তাই না? তাহলে এই দুটো কোণের মান যেহেতু সমান, তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে জেড কোণের বিপরীত বাহু মানে এই যে এক্স ওয়াই, এবং এক্স কোণের বিপরীত বাহু মানে ওয়াই জেড। তাহলে এই দুটো বাহু কিন্তু আমাদের সমান হবে, তাই না? তাহলে আমরা লিখবো কিভাবে, দেখো ত্রিভুজ এক্স ওয়াই জেড এর মধ্যে কোণ, এই এক্স কোণ মানে আমরা লিখবো ওয়াই এক্স জেড, কোণ ওয়াই এক্স জেড সমান কোণ, কোন কোনটা সমান, জেড কোণ, জেড কোণ মানে কি এক্স জেড ওয়াই। তাহলে এক্স জেড ওয়াই, তাহলে দুটো কোণ সমান দেখিয়ে দুটো কোণের মান কত করে ছিল বলতো, 35 ডিগ্রি করে ছিল, ঠিক আছে। তাহলে দুটো কোণ যেহেতু সমান, তাদের বিপরীত বাহু দুটো সমান হবে। বিপরীত বাহু আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এক্স ওয়াই এবং ওয়াই জেড। তাহলে আমরা লিখবো অতএব এক্স ওয়াই সমান ওয়াই জেড, বুঝতে পেরেছো? তাহলে আমাদের তৃতীয় অঙ্কটা হয়ে গেল। এইবারে দেখো 2 নম্বর দাগের অঙ্কটা কি ছিল একবার দেখে নিই। দেখো এবার আমরা 2 নম্বর দাগেরটা করব। 2 নম্বর দাগের বলছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি, এখানেও সমদ্বিবাহু ত্রিভুজের দুটি ছবি দেওয়া রয়েছে। সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজের দুটি বাহু সমান, ওকে। এখন ত্রিভুজগুলি দেখি ও না মেপে, এখানেও কিন্তু আমাদের না মেপে কি করতে হবে, প্রতিটি ত্রিভুজের কোন কোণগুলি সমান হবে লিখি। কোন কোণগুলি সমান, আগের ক্ষেত্রে দেখো কোণ দেয়া ছিল সমান, সেখানে না মেপে বাহু কোণগুলো সমান সেগুলো আমাদের বের করেছিলাম 1 নম্বরে। আর এখানে কোণ আমাদের বের করতে হবে, কোন কোণগুলি সমান বের করতে হবে, এখানে কিন্তু কোন দুটি বাহু সমান সেগুলো দেয়া রয়েছে, বুঝতে পেরেছো? এখানে বাহু সমান আছে, কোণ বের করতে হবে 2 নম্বরে। এইবারে 2 নম্বরের কোশ্চেনটা করার আগে তোমরা একটুখানি উপপাদ্য 4 একটু দেখে নাও। এই উপপাদ্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের জন্য।
তোমরা যদি না দেখে থাকো আমার কিন্তু করে দেওয়া রয়েছে অলরেডি। তো তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারবে, বা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে গিয়েও কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে উপপাদ্য 4-এ কি বলছে, বলছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। বুঝতে পেরেছো? দুটি বাহু যদি সমান হয় কোণগুলি সমান হবে। দেখো আমি একটা ত্রিভুজ যদি আঁকি, দেখো এরকম একটা ত্রিভুজ আঁকলাম, তার দুটি বাহু সমান, ধরো এই দুটো বাহু সমান, বোঝা গেল? তাহলে এই দুটো বাহু সমান যদি হয়, এই বাহুর বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এইটা। আর এই বাহুটা তার বিপরীত কোণ কোনটা? এইটা। বুঝতে পেরেছো? এর বিপরীত এইটা, এর বিপরীত এইটা। তাহলে এই দুটো কোণ ও কিন্তু সমান হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই অনুযায়ী কিন্তু আমরা অঙ্কগুলো করব। তো 2 নম্বর দাগের যে চিত্র দুটো দেয়া ছিল সে চিত্র দুটো কিন্তু আমি এখানে এঁকে নিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে প্রথম চিত্রটা একবার দেখে নাও। প্রথম চিত্রে দেখতে পাচ্ছি এসিবি এইভাবেই কিন্তু বাঁকা করে ত্রিভুজগুলো যেভাবে বইতে, দেখো যেভাবে বইতে ছবিগুলো আঁকা রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানেও এঁকেছি। তো দেখো এখানে এবিসি ত্রিভুজের দুটি বাহু সমান, অর্থাৎ এবি বাহু 5 সেমি, আবার বিসি বাহুও কিন্তু 5 সেমি, তাই না? তাহলে আমরা এখানটায় লিখবো আগের মতো করেই যে প্রথম চিত্রানুযায়ী। ঠিক আছে, চিত্রানুযায়ী। প্রথম চিত্রানুযায়ী কি দেখতে পাচ্ছি? ত্রিভুজ এ বি সি এর মধ্যে, ত্রিভুজ এবিসি এর মধ্যে, বা ত্রিভুজ এবিসি এর লিখলেও হবে, কি দেখতে পাচ্ছি? এ বি সমান বিসি। দেখো এ বির সঙ্গে বিসি সমান, প্রত্যেক বাহুর মাপ কত করে? 5 সেন্টিমিটার করে, সমান 5 সেন্টিমিটার দেখিয়ে দিলাম। তাহলে দুটি বাহু যেহেতু সমান, আমরা উপপাদ্য 4-এ কি দেখলাম? যে দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজের এই এবি বাহু এবং বিসি বাহু সমান, তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, সি কোণ। আর বিসি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণ বাহুর বিপরীত কোণ হচ্ছে এই এ কোণ, তাই না? তাহলে এই দুটো কোণ কিন্তু সমান হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি যে কোণ, এই এ কোণ মানে আমরা লিখব বিএসি, বিএসি সমান কোণ সি, সি অর্থাৎ এ সি বি, এ সি বি। ঠিক আছে, তাহলে এই দুটো বাহু সমান বলে আমরা কোণ দুটোকে সমান দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এবারে দেখো 2 নম্বর ছবিটা। 2 নম্বর ছবির জন্য আমরা লিখব দ্বিতীয় চিত্রানুযায়ী, দ্বিতীয় চিত্রানুযায়ী, চিত্রানুযায়ী। দেখো দ্বিতীয় চিত্রানুযায়ী দেখতে পাচ্ছি যে ত্রিভুজটা কি? ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে, দেখো ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে দেখতে পাচ্ছি এই সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটি বাহু সমান কোনটা? এই যে পি কিউ এবং পি আর, এই দুটি বাহুর মান কত? 8 সেন্টিমিটার করে। কিউ আর কিন্তু আলাদা, 7 সেন্টিমিটার। তাহলে যে দুটো বাহু সমান দেখতে পাচ্ছি পি কিউ এবং পি আর, তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে দেখো পি আর এই বাহুটার বিপরীত কোণ অর্থাৎ কিউ কোণ, এবং পি কিউ এই বাহুর বিপরীত কোণ অর্থাৎ আর কোণ। এই দুটো কোণ কিন্তু আমাদের সমান হচ্ছে, তাই না? তাহলে আমরা লিখবো কিভাবে? লিখবো যে ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে কোন বাহু দুটো সমান? পি কিউ, পি কিউ সমান পি আর সমান কত সেন্টিমিটার করে? প্রত্যেকে 8 সেন্টিমিটার করে, সমান 8 সেন্টিমিটার। অতএব আমরা তাদের বিপরীত কোণগুলোকে সমান দেখাতে পারবো। তাহলে কোণগুলো কি? একটা হচ্ছে কিউ কোণ, তাহলে কিউ কোণ আমরা লিখবো এইভাবে, কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর সমান কোণ আর কোণ অর্থাৎ পি আর কিউ, পি আর কিউ। ঠিক আছে, আমরা এইভাবে লিখে দিলেই কিন্তু হয়ে গেল। এগুলো কিন্তু আমরা না দেখেই বা না মেপেই কিন্তু আমরা লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা 3 নম্বর দাগের প্রশ্নটা দেখব। 3 নম্বর দাগের যে প্রশ্নটা তোমরা দেখে নাও, এই প্রশ্নটি দেখো আমি এখানে লিখে নিয়েছি। বুঝতে পেরেছো? তো এখানে দেখো প্রমাণ করি যে, অর্থাৎ এটা একটা প্রমাণের বিষয়। তো আমরা জানি যে কোনো প্রমাণ করতে গেলে বা উপপাদ্য করতে গেলে তার
কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। কি কি অংশ বলো তো? দেখো, সেখানে 1 নম্বর থাকে প্রদত্ত করতে হয়, তারপরে 2 নম্বর প্রামাণ্য, 3 নম্বর অঙ্কন, তারপরে 4 নম্বর হচ্ছে প্রমাণ। কোনো কোনো ক্ষেত্রে অঙ্কন থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে থাকে না। যে ক্ষেত্রে থাকে না সেক্ষেত্রে 3টি ধাপ থাকে। এখন দেখো, এই যে প্রদত্ত এবং প্রামাণ্য, এই দুটো বিষয় কোথায় থাকে বলতো? প্রশ্নে দেয়া থাকে। বুঝতে পেরেছো? এই প্রশ্নের মধ্যেই কিন্তু প্রদত্ত এবং প্রামাণ্য থাকে। তাহলে এখানে যে প্রশ্ন দেয়া রয়েছে সেখানেই কিন্তু দুটি অংশ আছে, প্রদত্ত এবং প্রামাণ্য, সেটা আমাদের আগে চিহ্নিত করতে হবে। তো দেখো, এখানে আমরা একবার পড়ে নিই বিষয়টা কি আছে। বলছে এবি এবং সিডি সরল রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, প্রমাণ করি যে, তাহলে প্রমাণ করি যে, মানে এই যে প্রমাণ করি যে বিষয়টা আছে তারপর থেকে কিন্তু প্রামাণ্য। তাহলে প্রথম অংশটা, এই প্রমাণ করি যে আগে পর্যন্ত হচ্ছে প্রদত্ত, আর প্রমাণ করি যে পর থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের কি আছে? প্রামাণ্য আছে। তার মধ্যে এই পরের বিষয়টা একটু অন্য, এই পর্যন্ত আর কি প্রামাণ্য। যাই হোক, আমাদের বিষয় কমপ্লিট হলো। এবারে আমরা কি করব? প্রদত্ত অর্থাৎ প্রথম অংশ অনুযায়ী কিন্তু আমাদের একটা ছবি আঁকতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে, এবি ও সিডি সরল রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দুটো সরল রেখা আমি আঁকবো যেটা ও বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো, এইভাবে তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে আঁকার ক্ষেত্রে। ঠিক আছে, আমি পেন ব্যবহার করছি যাতে করে পরিষ্কার ছবিতে দেখা যায়। ঠিক আছে, এবারে দেখো কি বলছে, প্রমাণ করি যে এসি ও বিডি, তাহলে একটা এবি, আচ্ছা ছবিটা এমন ভাবে আঁকবে যাতে করে এটা সামান্তরিক হয়, এমন ভাবে আঁকবে যাতে করে এটা সামান্তরিক হয়। দেখো, এই বাহুটা একটু টেনে দিই, কারণ আমাদের সামান্তরিকই পরে আমাদের দেখাতে হবে। ঠিক আছে, ওই জন্য প্রথম থেকেই এটাকে সামান্তরিক এঁকে নেওয়া ভালো, তাহলে আঁকতে সুবিধে হবে। এইভাবে টেনে দেব আর এটাকে এইভাবে। ওকে, তাহলে কি, এটা আমি নাম দিলাম এ বি। এ দেখো, এ বি আর সিডি, তাহলে এটা নাম দিলাম এ, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তাহলে দেখো, এ বি এবং সিডি সরল রেখাংশ দুটি পরস্পরকে কোথায় ছেদ করেছে? এই ও বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছো? দেখো, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? দুটো সমান ভাগে ভাগ হয়, অর্থাৎ এই অংশটার সঙ্গে এই অংশটা সমান হয়ে যায়, এই অংশটার সঙ্গে এই অংশটা সমান হয়ে যায়। বুঝতে পেরেছো? দুটি বাহু সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে কোথায়? না ও বিন্দুতে। এই পর্যন্ত প্রদত্ত। এবারে প্রমাণ করি যে, প্রমাণ করতে হবে কি, এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। এই দেখো, এসি আর বিডি পরস্পর সমান্তরাল দেখাতে হবে। আর বলেছে যে এবিসিডি চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ তা লিখি, ওটা আমরা পরে করছি, ওটা দ্বিতীয় পার্ট। তাহলে আমরা প্রথমে প্রমাণ করব যে এসির সঙ্গে বিডি কি সমান্তরাল। তাহলে প্রথমেই আমরা কি পার্ট বলেছি? প্রথমেই অংশ হচ্ছে প্রদত্ত, তাহলে প্রথমে আমরা পয়েন্ট মার্ক দেব আর প্রদত্ত পয়েন্টটা লিখব। ঠিক আছে, যেটা এখানে দেয়া রয়েছে সেটাই কিন্তু আমরা লিখব। কি বলেছে দেখো তো, সেই অনুযায়ী তো আমরা এঁকেছি, তাই না? তাহলে এ বি এবং সিডি সরল রেখাংশ দুটি পরস্পরকে কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে। ও বিন্দুতে ছেদ করেনি, সমদ্বিখণ্ডিত করেছে। ছেদ করেছে সমদ্বিখণ্ডিত করে, বোঝা গেল? ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করেছে মানে সমান দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি? অর্থাৎ দেখো, এ ও বা ও এ কথাটা লিখতে পারি, ও এ সমান ও বি, এবং দেখো ও সি সমান ও ডি। বুঝতে পেরেছো? তাহলে সমদ্বিখণ্ডিত মানে কি? এই অংশের সঙ্গে এটা সমান, এইটার সঙ্গে এটা সমান। বুঝতে পেরেছো? এইটা বোঝাচ্ছে। এবারে আমাদের কি করতে হবে? প্রামাণ্য। প্রামাণ্য আমরা পয়েন্ট করব।
প্রামাণ্য। প্রামাণ্য মানে কি? প্রামাণ্য মানে হচ্ছে যেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কি বলেছে দেখো, প্রমাণ করি যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। তাহলে এসি প্রমাণ করতে হবে যে এসি সমান্তরাল বিডি। ঠিক আছে, এটাই প্রমাণ করতে হবে, সেটা আমরা লিখে দিলাম। এবার এখানে না অঙ্কন পার্ট নেই, সেজন্য আমরা সরাসরি চলে যাব প্রমাণে। ঠিক আছে, তাহলে প্রমাণ। এটা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের আলাদা করে কোনো অঙ্কন করতে হচ্ছে না। দেখো এখানে আমরা প্রমাণের জন্য কি লিখছি, এক্ষেত্রে দেখো দুটি ত্রিভুজ এখানে আমাদের তৈরি হয়ে গেছে। কোন দুটো ত্রিভুজ বলো তো, ভালো করে খেয়াল করো। এ ও সি একটা ত্রিভুজ, আর ডি ও বি একটা ত্রিভুজ। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ ও সি, এবং ত্রিভুজ ডি ও বি। ভালো করে খেয়াল করো, ডি ও বি এর মধ্যে। ঠিক আছে, কি কি বিষয় আছে, আমরা সর্বসম প্রমাণ করব। তোমরা সর্বসমতার শর্ত নিশ্চয়ই জানো, যে বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, তারপরে কোণ কোণ বাহু, এই বিষয়গুলো আছে, তাই না? তাহলে এখানে দেখো 1 নম্বর শর্ত কি প্রমাণ হচ্ছে, এই দুটো ত্রিভুজের মধ্যে কোন ত্রিভুজ, ভালো করে খেয়াল করো, এ ও সি এবং ডি ও বি, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো আমরা এর আগেই দেখেছি ও এ সমান ও বি, ও এ সমান ও বি। এটা কোথায় দেয়া রয়েছে দেখতে পাচ্ছি, প্রদত্তে দেয়া রয়েছে, তাই না? যেখানে দেয়া থাকবে তার যুক্তি কিন্তু আমাদের পাশে লিখে দিতে হবে। এটা প্রদত্ত অনুযায়ী আমরা বলতে পারি, সেই জন্য ব্র্যাকেটে আমরা প্রদত্ত লিখে দিলাম। 2 নম্বর শর্ত কি আছে দেখো, ও এর সঙ্গে যেমন ওবি সমান, আবার ওসির সঙ্গে ওডি সমান, ওসি সমান ওডি, এটাও কিন্তু দেখো প্রদত্তে দেয়া রয়েছে। তাহলে এটাও আমরা লিখলাম প্রদত্ত। 3 নম্বর দেখো, 3 নম্বর তোমরা বিপ্রতীপ কোণ নিশ্চয়ই জানো। দেখো এ বি আর সিডি, আমি যদি এখানটায় দেখাই তাহলে বুঝতে পারবে। এই ছবি থেকে কেটে বের করছি, দেখো এই দেখো এই এ বি, আমরা এখানটায় এ বি লিখলাম, আর এই যে সিডি, এটা সিডি লিখলাম। ঠিক আছে, দুটি বাহু পরস্পরকে যদি কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে বিপরীত পার্শ্বে অবস্থান করছে যে কোণগুলো, তাদেরকে বলছে বিপ্রতীপ কোণ। তাহলে দেখো এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা, এই কোণটা, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো কোণ সমান। আবার এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা, এইটা। তাহলে এই দুটো কোণ কিন্তু সমান। এই দুই জোড়া যে কোণ তৈরি হচ্ছে, এরা বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান না, বিপ্রতীপ কোণ বলে, কারণ এ বি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায়। এই কোণটা অর্থাৎ কোণ এ ও সি, তার সঙ্গে ডি ও বি সমান হয়ে যাচ্ছে, কারণ এরা বিপ্রতীপ বলে, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এ ও সি সমান বিপ্রতীপ কোণ কি, ডি ও বি, ডি ও বি। তাহলে দেখো আমাদের কি শর্ত পূরণ হয়ে গেছে, দুটো বাহু একটা কোণ সমান, অর্থাৎ আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ ও সি, এই দুটো ত্রিভুজ দেখো এ ও সি সর্বসম। সর্বসম মানে সব দিক থেকে সমান। সমান চিহ্ন দেওয়ার পর একটা বাঁকা রেখা যদি ওপরে টেনে দিই, তাহলে সর্বসম চিহ্ন, এটা সর্বসম ত্রিভুজ ডিওবি, ডিওবি। ঠিক আছে, এটা কি শর্ত অনুযায়ী, বাহু কোণ বাহু। ঠিক আছে, বাহু বাহু কোণ বা বাহু কোণ বাহু লিখতে পারি। কি শর্ত দেখো, বাহু কোণ, দুটো কোণ, এই একটা কোণ দুটো বাহু, তাই না? বাহু কোণ বাহু সর্বসমতার শর্তানুযায়ী, সর্বসমতার শর্তানুযায়ী, শর্তানুযায়ী, এই শর্তানুযায়ী কিন্তু আমরা এটাকে সর্বসম বলতে পারি। ওকে, তো এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে খেয়াল করো এই যে কোণটা দেখো, আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, এই যে কোণটা অর্থাৎ সি এ ও, এই যে ত্রিভুজের এ ও সি এর ত্রিভুজের মধ্যে এই কোণটা সঙ্গে ডিওবি ত্রিভুজের এই কোণটা কিন্তু সমান, তাই না?
কারণ এটা কি, এই দুটো ত্রিভুজের অনুরূপ কোণ, এই ত্রিভুজের আর এই ত্রিভুজের একই অবস্থানে অবস্থান করছে, দুটো ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমরা লিখতে পারি, দেখো, অতএব কোণ এ এই সি এ ও সমান কোণ ডিবিও। ঠিক আছে, কারণ ত্রিভুজ দুটির অনুরূপ কোণ, ঠিক আছে, ত্রিভুজ দুটি অনুরূপ কোণ। অতএব কোণ, এই দুটো কোণকে একটু বড় করে দেখিয়ে দেখো, সি এ ও মানে এই কোণটা, মানে পুরো যদি কোণটাকে বলি পুরো, তাহলে সি এ বি বলতে পারি না? দেখো, সি এ ও এই কোণটা মানেই আমরা যদি পুরোটা বলি সি এ বি, একই তো। তাহলে সি এ ওর জায়গায় বি পর্যন্ত টানছি, সমান, আবার এই যে বি কোণটা আমরা কি লিখেছিলাম দেখো তো, ডিবিও না বলে আমরা পুরো বলতে পারি ডিবিএ, তাই না? একই তো ব্যাপার। তাহলে কোণ ডিবিএ। এবারে ভালো করে খেয়াল করো তো, এই কোণটা আর এই কোণটা কি ধরনের কোণ তৈরি হচ্ছে। আমি এই বাঁদিকে চিত্রটাকে কেটে বের করে আনছি, ভালো করে খেয়াল করো। দেখো, এইরকম বিষয়টা না? দেখো, এটা হচ্ছে এ, এখানে নাম দিলাম, এটা সি, তারপরে এখানে হচ্ছে ডি, এখানে হচ্ছে বি। এবারে এখানে খেয়াল করো যে এই কোণটা এ কোণের সঙ্গে, দেখো এ কোণের সঙ্গে এই বি কোণ, এই দুটো সমান দেখিয়েছি না, তাই তো? এই দুটো কোণ, দেখো এই বাহুটা এবং এই বাহুটা, তার এই দুটো কোণ সমান। এই দুটো কোণ যদি সমান হয়, দুটো বাহু তাকে একটা ছেদ করেছে, ছেদক হচ্ছে এ বি, হচ্ছে ছেদক। তাহলে এ বি ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করছে যে দুটো কোণ, তারা একান্তর কোণ। বুঝতে পেরেছো? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এসি এবং বিডি সরলরেখা বা সরলরেখাংশ, তাকে ছেদ করেছে কে? এখানে ছেদক হচ্ছে এ বি। এই ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করছে যে দুটো কোণ, তাদেরকে বলছে কি? একান্তর কোণ বলে। এই একান্তর কোণ যদি সমান হয়, আমরা সরলরেখা দুটি কি বলবো? সমান্তরাল বলতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে এসি সমান্তরাল বিডি বলতে পারবো, কারণ এই কোণটা আর এই কোণটা কি? সমান। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু দেখো এই ছবিতে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই দুটো কোণ তো একান্তর কোণ। সেই জন্য আমরা লিখছি, দেখো, কিন্তু এরা একান্তর কোণ। আর দুটো সরলরেখা যদি থাকে, তার ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করছে যে একান্তর কোণ, তারা যদি সমান হয়, তাহলে আমরা সরলরেখা দুটো কি বলতে পারি? সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এসি সমান্তরাল বিডি। সেটাই তো আমাদের প্রমাণ করার দরকার ছিল। তাহলে আমরা বলতে পারি, অতএব এসি সমান্তরাল বিডি, এটা কিন্তু আমাদের প্রমাণ করার বিষয় ছিল। সেই জন্য আমরা প্রমাণিত কথাটা লিখে দিলাম। এইবারে পরের একটা অংশ প্রশ্নে কিন্তু আছে, দেখো কি বলছে, যে এবিসিডি চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ তা লিখি। এবারে এবিসিডি চতুর্ভুজ, যদি আমরা আচ্ছা, এটা এবিসিডি না, এসিবিডি হবে, এসিবিডি। ঠিক আছে, দেখো এসিবিডি, এই এসিবিডি চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ? দেখো এসিবিডি চতুর্ভুজের আমরা এখানে লিখি, চতুর্ভুজ এসিবিডি এর কি দেখতে পাচ্ছি? এই ওপরেই করেছি, এসি সমান্তরাল বিডি। ঠিক আছে, এসি সমান্তরাল বিডি। আবার এসি সমান্তরাল বিডি, আবার কিন্তু এখানে এসি সমান বিডিও বলতে পারবো। দেখো আমরা লিখছি এসি সমান বিডি। দেখো এটা আমরা এসি সমান্তরাল বিডি আমরা প্রমাণ করেছি, প্রমাণিত। ঠিক আছে, ওপরেই প্রমাণ করেছি। আর এসি সমান বিডি বলছি কেন? কারণ এখানে এই দুটো ত্রিভুজ তো কি? সর্বসম। দেখো এই দুটো ত্রিভুজ কি? সর্বসম হলে এসি আর বিডি অনুরূপ বাহু হয়ে যায়, দুটি ত্রিভুজের অনুরূপ বাহু। এই যে এ সি ও, এই যে ত্রিভুজটা, তার এই বাহুটা
আর ত্রিভুজ বি ও ডি, এই ত্রিভুজের এই বাহুটা, এই দুটো বাহু কিন্তু দুটো ত্রিভুজের অনুরূপ বাহু। এই বাহুটা যেখানে অবস্থান করছে এই বাহুটাও কিন্তু সেখানে অবস্থান করছে, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো বাহুও কিন্তু সমান। তাহলে আমরা দুটো বাহু সমান্তরাল দেখালাম, আমার দুটো বাহু সমান, ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি অনুরূপ বাহু, অনুরূপ বাহু। ঠিক আছে, এবারে দেখো চতুর্ভুজ এবিসিডি এর মধ্যে, এই এসিবিডি এর মধ্যে এসি সমান্তরাল বিডি, আবার এসি সমান বিডি, বুঝতে পেরেছো? তাহলে আমরা জানি, ভালো করে বোঝো, যে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটি হয় সামান্তরিক, বুঝতে পেরেছো? অতএব অতএব এসিবিডি চতুর্ভুজটি হবে সামন্তরিক, সামন্তরিক। ঠিক আছে, তাহলে আমাদের যে দ্বিতীয় প্রশ্নের পার্ট সেটাও কিন্তু আমাদের এখানে কমপ্লিট হলো। দেখো, একটি চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হলে কেন সামন্তরিক হয়? কারণ দেখো, এই চতুর্ভুজের কি বলা হচ্ছে, এই এসি এবং বিডি বাহু সমান এবং সমান্তরাল। তার জন্য কিন্তু অবশ্যই আর দুটো যে বাহু রয়েছে না, অর্থাৎ এডি এবং বিসি, এই দুটো বাহুও কিন্তু অবশ্যই সমান এবং সমান্তরাল হবেই। বোঝা গেল? ওই জন্য কোনো চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হলে অবশ্যই সেই চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে। বুঝতে পেরেছ? তো চলো এবারে আমরা করব, দেখো 4 নম্বর দাগের যে প্রশ্নটা রয়েছে সেটা। তো দেখো, এখানে যে প্রশ্নটা দেয়া রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। আমি দেখো প্রশ্নটিকে লিখে নিয়েছি এখানে, বুঝতে পেরেছো? তো দেখো কি বলছে, বলছে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু। ভালো কথা, তারপরে কি বলছে দেখো, ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো দেখো, এটাও প্রমাণ করতে হবে। আমরা জানি প্রশ্নের মধ্যেই কি থাকে, প্রদত্ত থাকে এবং প্রামাণ্য থাকে। দেখো, এই প্রথম থেকে এই প্রমাণ করি যে তার আগে পর্যন্ত হচ্ছে প্রদত্ত, তারপরে প্রমাণ করি যে এখান থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে প্রামাণ্য। ঠিক আছে, তাহলে প্রথমে যে অংশটা দেয়া রয়েছে সেই অনুযায়ী কি করব, আমরা একটা ছবি এঁকে ফেলবো, তাই তো? তাহলে দেখো কি বলছে, এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু। তাহলে ছোট ছোট করে পড়বো, একসঙ্গে পুরোটা ভাবতে যাব না, তারপরে সেই অনুযায়ী কিন্তু আমরা একটা ছবি এঁকে ফেলবো। ঠিক আছে, তাহলে এবি এবং সিডি দুটি পরস্পর সমান্তরাল। দেখো, এইভাবে তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে ছবি আঁকবে, আমি কিন্তু পেন দিয়ে আঁকছি যাতে করে তোমাদের ভিডিওতে ভালো করে দেখা যায়, আর কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে এখানে আমি নাম দিলাম এবি এবং সিডি। বোঝা গেল? দুটি সরল রেখা বলেছে, দেখো সরল রেখা বলেছে বলে দুদিকে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবি ও সিডি সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু। দেখো, এখানে আমি নিলাম ই, এখানে নাম দিলাম একটা এফ। ঠিক আছে, ই আর এফ দুটি বিন্দু। ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও, ই আর এফ তার সরলরেখাংশের মধ্যবিন্দু, ধরো এই জায়গাটায় মধ্যবিন্দু কি, মধ্যবিন্দু হচ্ছে ও। ঠিক আছে, এবারে কি বলছে, ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো, আগে ইএফ সরলরেখাংশটা টেনে নিই। দেখো, ইএফ সরলরেখাংশ টেনে নিলাম যার মধ্যবিন্দু ও। এবারে কি বলছে, যে যা এবিসিডি সরলরেখাংশকে প্রথমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এই ও বিন্দু দিয়ে আর একটা, দেখো ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো, আর একটা সরলরেখাংশ টানলাম, ধরো এইভাবে টানলাম, আর একটা সরলরেখাংশ টানলাম, সেটা কি হলো, এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এবি কে পি আর সিডি কে কিউ বিন্দুতে ছেদ করে, বুঝতে পেরেছো? তাহলে এখানে লিখলাম পি, এটা লিখলাম কিউ। যে অনুযায়ী আমি পড়ছি সেই অনুযায়ী কিন্তু ছবি আঁকছি। বোঝা গেল? এবারে আমার কিন্তু ছবি আঁকা কমপ্লিট, এই পার্টটাই কিন্তু প্রদত্ত পার্ট। তাহলে প্রদত্ত কিন্তু আমরা লিখে ফেলি। তাহলে পয়েন্ট মার্ক দেব, লিখবো প্রদত্ত।
ঠিক আছে, প্রদত্ত কি লিখবো? দেখো এখানে যা লেখা আছে সেটাই দেখে দেখে লিখে দেবো। কি লিখবো দেখো, উপরে দেখতে থাকো আমি কি লিখছি, দেখতে থাকো। এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরল রেখার উপর ইএফ ই ও এফ দুটি বিন্দু। ঠিক আছে, জাস্ট দেখে দেখে লিখছি। ইএফ সরল রেখাংশের উপর ও, ইএফ সরল রেখাংশের মধ্যবিন্দু ও, ঠিক আছে, ও বিন্দু, তারপরে কি আছে, ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ, যে কোনো সরল রেখাংশ টানা হলো যা এ বি ও সিডি সরলরেখাকে কি করছে, যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ছেদ করে। অর্থাৎ দেখো এখানে কি বলেছে, যে এই ও হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখার উপরে ইএফ বিন্দু, ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু কিন্তু ও। ঠিক আছে, এখন আমাদের তো যে অনুযায়ী এখানে পড়লাম সেই অনুযায়ী আঁকলাম, এবং যেটা আঁকলাম সেটাই আমি কিন্তু এখানে লিখে ফেললাম। প্রশ্ন যেভাবে দেয়া আছে সেটাই কিন্তু আমি লিখে ফেললাম প্রদত্ত পার্টে। ঠিক আছে, এবারে কি করব, প্রামাণ্য। দেখো পরের পার্ট হচ্ছে প্রামাণ্য, তাহলে পরের পার্ট করব প্রামাণ্য, মানে কি, যেটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে কি বলছে দেখো তো, প্রমাণ করি যে পি কিউ সরল রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত মানে কি, সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডিত মানে দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, বোঝা গেল? তাহলে কি পি কিউ সরল রেখাংশ, দেখো পি কিউ সরল রেখাংশ ও বিন্দুতে, তাহলে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সেটা আমাদের প্রমাণ করতে হবে। সমদ্বিখণ্ডিত হয় মানে কি, এই ও কিউ এবং ওপি সমান হবে, তাই তো? এই ও বিন্দু যেহেতু পি কিউ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমরা প্রামাণ্যতে লিখতে পারবো যে ওপি সমান ও কিউ, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। বোঝা গেল? এটা প্রমাণ করা মানেই ও বিন্দু পি কিউ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? এইবারে আমরা কি করব বলতো, প্রমাণ পাঠ করব, কারণ এখানে কিন্তু অঙ্কন নেই, সরাসরি আমরা চলে যাব প্রমাণে। ঠিক আছে, তাহলে প্রমাণ পয়েন্ট পাঁক দিলাম। এবারে খেয়াল করো, এখানে দুটো তার ত্রিভুজ তৈরি হয়েছে। কোন দুটো বলতো? এই দেখো, এই একটা উপরের দিকে, ঠিক আছে, আমি একটু মোটা করে দিচ্ছি, আর একটু দেখো এই একটা নিচে। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ কিন্তু তৈরি হয়েছে, তাই না? তো এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে কি ঘটছে দেখো, তাহলে লিখছি ত্রিভুজ ইওপি, ইওপি এবং ত্রিভুজ কিউওএফ, কিউওএফ এর মধ্যে কি কি বিষয় দেখো, এই দুটো ত্রিভুজকে না আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করলেই কিন্তু আমাদের কাজ মিটে যাবে। বোঝা গেল? সেক্ষেত্রে আমরা দেখাতে পারবো ওপি সমান ও কিউ। তাহলে সর্বসম প্রমাণ করতে গেলে তিনটে শর্ত দেখাতে হয় আমাদের, তোমরা শর্তগুলো নিশ্চয়ই জানো। তাহলে এখানে 1 নম্বর দেখো কি আছে না, এখানে দেখো ও যেহেতু ই এফ এর মধ্যবিন্দু ছিল, আমরা কিন্তু প্রদত্ত পার্টেই লিখেছি, সেজন্য আমরা লিখতে পারি যে
ও ই সমান ও এফ। কেন বলো তো? কারণ কি ছিল? প্রদত্ত ছিল যে ও ই এফ এর মধ্য বিন্দু। ঠিক আছে, যে কোনো বিষয় আমরা যখন লিখবো তার কিন্তু এখানে ব্যাখ্যা দিয়ে দিতে হবে ডান দিকে, বোঝা গেল? যেখানে প্রয়োজন আছে সেক্ষেত্রে দিতে হবে। দেখো ওই সমান ওএফ, এই যে দুটো ত্রিভুজের, প্রথম ত্রিভুজের ক্ষেত্রে ওই, দ্বিতীয় ত্রিভুজের ওএফ এর সঙ্গে সমান। আমরা কেন লিখলাম? কারণ এখানেই দেখো আমরা প্রদত্ত পাঠে বলেই দিয়েছিল, সেই অনুযায়ী আমরা লিখেছি যে ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও, ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও মানে ওই সমান ও এফ। ঠিক আছে, তাহলে 1 নম্বর শর্ত হলো। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত, দেখো এই যে কোণটা আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এই যে কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা কি বলতো? এই কোণটা সমান। কেন বলতো? কারণ এই দুটো না বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলে? বিপ্রতীপ কোণ দেখো আমি এখানে দেখিয়েছিলাম আগের যখন, যে দুটো সরলরেখাংশ যখন পরস্পরকে ছেদ করে কোনো একটা বিন্দুতে, ধরো এটা ও বিন্দু, তাহলে সেই ছেদ বিন্দুতে যখনই ছেদ করে তাহলে 4টি কোণ তৈরি হয়। দেখো 1 2 3 4, তাই না? এবারে পরস্পর বিপরীত দিকে যে কোণ দুটো উৎপন্ন হয় না, সেইগুলো হচ্ছে বিপ্রতীপ কোণ। অর্থাৎ এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, আবার এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা। এবারে এই যে পরস্পর বিপরীত দিকে যে বিপ্রতীপ কোণ তৈরি হলো, এরা না সবসময় সমান হয়। ঠিক আছে, তো দেখো বিপ্রতীপ কোণ যেহেতু আমরা সমান হয়, তাহলে আমরা লিখতে পারি মূল ছবিতে দেখো যে কোণ এইটার সঙ্গে এইটা সমান, তাহলে ই ও পি, তাহলে কোণ ই ও পি সমান বিপ্রতীপ কোণ কিউ ও এফ, কিউ ও এফ। ঠিক আছে, 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত দেখো ভালো করে, এই যে এবির সঙ্গে সিডি সমান্তরাল, সেটা কিন্তু আমরা লিখেছি প্রদত্তে বলেই দিয়েছিল যে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা। এবারে এই ছবি থেকে দেখো আমি একটু কেটে বের করে আনছি বিষয়টা, ভালো করে খেয়াল করো। আমি বাঁদিকে ছবি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। এইটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, এবারে দেখো ই আর এফ এখানে ছেদক, ই আর এফ হচ্ছে এখানে ছেদক। দেখতে পাচ্ছ, যদি দুটো সমান্তরাল সরলরেখা হয়, তার ছেদক যদি থাকে, তাহলে ছেদকের বিপরীত পার্শ্বে যে কোণ দুটো উৎপন্ন হয় না, তারা কি হয় বলতো? একান্তর কোণ তৈরি হয়। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ না? ভালো করে খেয়াল করো, এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ। আর যেহেতু সমান্তরাল সরলরেখা, এই একান্তর কোণ না সমান হয়। এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়? সমান হয়। তাহলে এখানে এই কোণটা মানে কি? ই কোণটা মানে এই যে এই জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় খেয়াল করতে পারছো, এটা সমান কোণটা এইটা। আর এই কোণটা সমান কি? এই কোণটা সমান মূল ছবিতে এইটা, তাই না? তাহলে এই কোণটা আর এই কোণটা, যেহেতু এবি এবং সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা এবং ই এফ ছেদক, তাহলে এই ই কোণটার সঙ্গে এই এফ কোণটা কি একান্তর কোণ, এবং যেহেতু সমান্তরাল সরলরেখা এবি এবং সিডি, তার জন্য একান্তর কোণ দুটো কিন্তু সমান হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি, দেখো কোণ, এই কোণটা মানে কি লিখবো? পিইও, পিইও সমান একান্তর কোণ। এই কোণটা মানে কি লিখবো? কিউ এফ ও, কিউ এফ ও। ঠিক আছে, কারণ কি? যেহেতু এবি সমান্তরাল সিডি এবং কে ভেদক বা ছেদককে ইএফ, ইএফ ছেদক। ঠিক আছে, এটা আমরা ব্যাখ্যা করে দিলাম। তাহলে দেখো 3টে শর্ত আমরা কিন্তু এখানে পূর্ণ করেছি, তার মানে আমরা বলতে পারি দুটো ত্রিভুজ সর্বসম। ঠিক আছে, কি কি? এখানে দেখো একটি বাহু, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, অর্থাৎ একটি বাহু দুটো কোণ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ই ও পি সমান চিহ্ন দিয়ে তারপরে একটা বাঁকানো রেখা যদি টানি, সেটা হচ্ছে সর্বসম চিহ্ন। তাহলে সর্বসম ত্রিভুজ কিউ ও এফ, কিউ ও এফ। কি সর্বসমতার শর্ত? দেখো সাইড অ্যাঙ্গেল
সর্বসমতার শর্ত অনুসারে। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় ব্যাখ্যা করে দিলাম কোন শর্ত অনুসারে সর্বসম হলো দুটো ত্রিভুজ। অতএব দেখো দুটো ত্রিভুজ তো সর্বসম হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রমাণ করার দরকার ছিল কি, ওপি সমান ও কিউ। ভালো করে খেয়াল করো তো, এই যে দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হলো, তাহলে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে ওপি আর ও কিউ দুটো ত্রিভুজের অনুরূপ বাহু না? এই যে ত্রিভুজ ইওপি, তার যে বাহু ওপি, তার সঙ্গে কিউ এফ ও, এই ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা? ও কিউ। বুঝতে পেরেছো? তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমরা সমান প্রমাণ করতে পারি, বলতে পারি, যেহেতু অনুরূপ বাহু। তাহলে আমরা সেটাই লিখছি, যেহেতু সর্বসম তাহলে আমরা লিখতে পারি ওপি সমান ও কিউ। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করার দরকার ছিল। দেখতে পাচ্ছ প্রামাণ্যতে সেটাই আছে, তাহলে এটা আমরা লিখলাম প্রমাণিত। এটা হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখো বাকি যে প্রমাণগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা করব। তো তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।